বিজেপির একজন কর্মী আরেকজনকে এরকম খুন করেছে, এরকম কটা কেস আছে? তৃণমূলের তো আমি একটু কাগজ ঘাঁটলে পরে আমি 1 ডজন কেস দেখিয়ে দিতে পারি। তৃণমূল একটা নীতিহীন দল, তৃণমূলের তো কোনো নীতি নেই, তৃণমূলের কোনো মতাদর্শ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেনারসে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়েন, ফলটা এই হবে, শূন্য হবে। মল্লিকার্জুন খড়গে সমস্ত সংখ্যালঘু ভোট নিয়ে চলে যাবেন, এটা হাস্যকর একটা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তথাগত রায়, কথা বলবো তার সাথে। শুরুতেই বাংলা হান্টের তরফ থেকে নমস্কার জানাই আপনাকে। নমস্কার। শুরুতেই আমরা দেখলাম যে গত কয়েকদিন উত্তাল রয়েছে সংসদ ভবন। আমরা দেখলাম 143 জন সাংসদকে ইতিমধ্যে বহিষ্কৃত করা হয়েছে এবং তার মধ্যে থেকেই একটা বিল পাশ করিয়ে দেওয়া হলো। কার্যত এই বিরোধী শূন্য যখন সংসদ, তখনই একটা বিল পাশ করিয়ে দেওয়া, এটা কি কোনো রাজনৈতিক কৌশল? বিরোধী শূন্য কেন হলো? বিরোধী শূন্য হয়েছিল কারণ যে বিরোধী দলের সদস্যরা অসংসদীয় আচরণ করেছিলেন এবং স্পিকার বারবার তাদের ওই রকম আচরণ করতে বারণ করা সত্ত্বেও তারা শোনেননি। তখন স্পিকারের হাতে কি উপায় ছিল? তখন স্বাভাবিকভাবে তাদেরকে ওইভাবে বহিষ্কার করতে হয়েছে। কিন্তু তারা কোনো গোলমাল করেছেন, গোলমাল করে তারা সংসদের কাজকে ব্যাহত করবার চেষ্টা করছেন বলে কি কাজ থেমে থাকবে? বিজেপি সেটা করবে না। বিজেপি নিজের কাজ চালিয়ে যাবে, কারণ সংসদের কাজ চালাবার জন্য জনসাধারণের পয়সা খরচ হয়। কয়েকজন লোক তাদের নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে এরকম নষ্ট করে দেবেন পয়সাটা, সেটা কোনো অবস্থাতে কাম্য নয়। সেই জন্য যারা গোলমাল করেছেন তারা তার প্রাপ্য পেয়েছেন, তাদের সাসপেন্ড করা হয়েছে। সেই সময় কেন বিল পাশ করা আটকে থাকবে কেন? এবং আমরা দেখলাম মূলত সংসদ ভবনে যে স্মোক ক্যান কাণ্ড হলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে যে আক্রমণকারীরা রয়েছে তাদেরকে ধরা হচ্ছে বা দিল্লি পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যার পাস নিয়ে স্মোক ক্যান কাণ্ডে ঢুকলো আক্রমণকারীরা, তার বিরুদ্ধে সেই অর্থে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? বলা তো হচ্ছে তদন্ত হচ্ছে। সেই যার পাস নিয়ে ঢুকেছে তার কাছ থেকে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে আমি যতদূর জানি, এবং সেই ব্যাখ্যাটা নিয়ে তদন্ত করে তারপরে ঠিক হবে। এখন আমিও অনেকবার লোকসভায় রাজ্যসভায় ঢুকেছি, যখন এরকম ধরনের পাস চাওয়া হয় কোনো এমপির কাছ থেকে, এমপিরা সাধারণত মোটামুটি খোঁজ করে সরল বিশ্বাসে দিয়ে দেন। এখন যে দুটি লোক এই পাস নিয়ে ঢুকেছিল, তাদের তো আমি যা শুনেছি তারা একটা বিশেষ জুতো জোগাড় করেছিল যাতে করে তারা ওই সমস্ত ক্যানিস্টার লুকিয়ে নিয়ে যেতে পারে। তো একজন এমপি কত কিছু করতে পারে, কত গোয়েন্দাগিরি করতে পারে। সাধারণভাবে একজন লোক এলে এবং দেখে তাকে সাধারণভাবে বিশ্বাসযোগ্য মনে হলে তাকে পাস দিয়ে দিয়েছে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তো প্রশ্ন উঠছে, এই মহুয়া মৈত্র হোক কিংবা প্রতাপ সিনহার হোক, সংসদের এত বড় একটা নতুন ঢেলে সাজানো হলো একটি সংসদ, যে সংসদের এতগুলো নিরাপত্তা বলয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক এরকম ধরনের ঘটনা ঘটছে। সংসদের যে পরিকাঠামো, তার উপর কি প্রশ্ন উঠছে না ব্যর্থতার উপর? এই পরিকাঠামো থাকা সত্ত্বেও তো সংসদে আক্রমণ হয়েছিল, অনেক বড় আক্রমণ হয়েছিল। যে সালটা আমার মনে নেই, অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই আক্রমণকে প্রতিহত করা হয়েছিল। এবারে যে নিরাপত্তা বলয়টা আছে, সেই নিরাপত্তা বলয়টা এরা অনেক বুদ্ধি খাটিয়ে সেটাকে ওভারকাম করেছে এবং ওভারকাম করে এই সমস্ত নষ্টামি করেছে। এদের কোনো বদ উদ্দেশ্য ছিল না বলেই আপাতত মনে হচ্ছে, খালি কিছু পাবলিসিটি চাওয়া ছাড়া। তো তার মধ্যে প্রশ্ন উঠতেই পারে, প্রশ্ন উঠছে কি না উঠছে সেটা তো তদন্ত করে দেখা হবে। এই তদন্ত তো এর মধ্যেই চালু হয়ে গেছে। তবে আমরা জানি যে লোকসভা নির্বাচন প্রায় আসন্ন এবং তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছেই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ বা ক্রুশিয়াল। তবে বারংবার বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। সেই একই প্রশ্ন তো বিজেপির ক্ষেত্রে উঠতে পারে। আমরা দেখলাম রুদ্রনীল, হিরণ তারা দ্বৈরথে জড়ানেন এবং রাজ্য নেতৃত্বের মধ্যে বিভিন্ন সময় দ্বৈরথে জড়াতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে কি বলবেন? কটা খুন হয়েছে? বিজেপির একজন কর্মী আরেকজনকে এরকম খুন করেছে, এরকম কটা কেস আছে? তৃণমূলের তো আমি একটু কাগজ ঘাঁটলে পরে আমি 1 ডজন কেস দেখিয়ে দিতে পারি। যে বগটুইতে যেটা হয়েছিল গত বছর, সেটা 9 জন লোককে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, সেটা কারা করেছিল?
তৃণমূলের এক গোষ্ঠী আর একটা তৃণমূলের বিরুদ্ধে করেছিল। বিজেপির এরকম কিছু আছে কি? অতএব বিজেপির মতো একটা বৃহৎ দলের মধ্যে এরকম মতদ্বৈধ থাকতে পারে, তা নিয়ে তর্ক বিতর্ক বাদ বিবাদ সবই হতে পারে, কিন্তু কারুর মাথা তো কেটে ফেলে না, কারুকে তো জানে মেরে ফেলে না, যেটা তৃণমূল করে। মানে আপনি বলছেন যে জানে না মেরে ফেললেও এই ধরনের দ্বৈরথ, এটা কি যারা ভোটার বা যাদের জন্য আপনারা কাজ করছেন তাদের উপর কোনো প্রভাব ফেলবে না? একটা রাজনৈতিক দল বিজেপির মতন সাইজের, যেটাকে পৃথিবীতে সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে ধরা হয়, তার মধ্যে যে এত সদস্য আছে, এত নেতা আছে, তাদের মধ্যে কোনো মতদ্বৈধ হবে না? তারা একেবারে এক লাইনে চলবে? এ কি উত্তর কোরিয়ার মতন ব্যাপার যে সবাই ওই কিম জং উনের দিকে তাকিয়ে বলবে যে উনি ঈশ্বরের প্রতিনিধি? এরকম হয় কখনো? এটা কি মানুষের হিউম্যান নেচারের সাথে সামঞ্জস্যপূর্ণ? আদৌ তা নয়। এরকম ধরনের জিনিস হবেই, মানুষে মানুষে বিতর্ক হবে। এই বিতর্কটার সভ্য উপায়ে, তার নিরসন করার উপায় হচ্ছে সভ্যতার সঙ্গে বিতর্ক করা, কথা বলা, প্রয়োজনে সেটাকে নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া। মানুষের ওপরে কি তার প্রভাব পড়বে সেটা তো মানুষ ভোটের সময় বলবেন, কিন্তু ভোটের আগে তারা যদি বিতর্ক করেন, তার মধ্যে বিতর্ক করবেন, কারণ মতের অমিল হচ্ছে সেই জন্য বিতর্ক করেছেন, কিন্তু ধড় থেকে মাথা তো নামিয়ে দেবেন না, বকটুইয়ের মতন কাণ্ড তো করবেন না। এই অল্প কয়েকদিন আগে যেটা দক্ষিণ 24 পরগনায় হলো, আমার না গ্রামটার নামটা মনে পড়ছে না, সেরকম কাণ্ড তো করবেন না যেটা তৃণমূল নিয়মিত করে থাকে না। জয়নগরের কাছে একটা জায়গায় হয়েছিল, সেরকম কাণ্ড তো করবেন না, সেটা তো তৃণমূলে অহরহ হয়ে থাকে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যখন প্রসঙ্গ, তখন আমরা দেখলাম কয়েকদিন আগেই মদন মিত্র এবং সৌগত রায় দ্বৈরথে লড়লেন বা দ্বৈরথে সামিল হলেন দুজনেই। আপনি সৌগত রায় এখানে কাছ থেকে দেখেছেন, মূলত এই বিষয়টাকে কিভাবে দেখেন? বিরোধী দল, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কিভাবে দেখেন? অন্তর্দ্বন্দ্বের ব্যাপারটা আমি বলে দিচ্ছি। তৃণমূল একটা নীতিহীন দল, তৃণমূলের তো কোনো নীতি নেই, তৃণমূলের কোনো মতাদর্শ নেই, তৃণমূলের কোনো ফিলসফি যাকে বলে সেরকম কিছু নেই। মমতা ব্যানার্জি যদি বলেন যে একটা পুকুরের ওইদিকে জল 2 ফুট উঁচু আছে, তাহলে সবাই বলবে হ্যাঁ দিদি 2 ফুট উঁচু আছে জল, আমরা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি পুকুরের ওইদিকে জল 2 ফুট উঁচু আছে, এদিকে 2 ফুট নিচু আছে, এইরকম একটা দল। তো এই রকম দলের মধ্যে এরকম মতদ্বৈধ হতে বাধ্য, তার কারণ হচ্ছে যে কোনো বিশেষ দর্শনে কারোর বিশ্বাস নেই, একটা সম্পূর্ণভাবে আনপ্রিন্সিপল দল। তো এখানে এরকম হতেই পারে, আরও হবে। এবং এই যে খুনোখুনি যেটা হচ্ছে, আমি এতক্ষণ ধরে যেটা বোঝাবার চেষ্টা করলাম, খুনোখুনি যেটা হচ্ছে সেটা তারই প্রকাশ, নীতিহীন দলের একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা দেখলাম বর্তমানে যে বিরোধী জোট তৈরি হয়েছে, ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের বৈঠক হলো দিল্লির বুকে, এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাবিত করলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। অনেকে বলছে যে রাহুল গান্ধী ম্যাজিক বা রাহুল ম্যাজিক কি তাহলে ফিকে হয়ে যাচ্ছে কোথাও? রাহুল ম্যাজিকটা কে আবিষ্কার করেছে? রাহুল নিজেই আবিষ্কার করেছে নাকি? ম্যাজিক আবার কি? রাহুল একটা ব্যর্থ নেতা। 2000 যতদূর মনে পড়ে 2004 না 5 সাল থেকে রাহুল সক্রিয় রাজনীতিতে নেমেছে এবং সারা দেশটাকে হাসিয়েছে, লোক হাসিয়েছে। রাহুল এই ভারত জোড়ো যাত্রা করলো, তার ফল হলো 3টে রাজ্য থেকে তারা উদাও হয়ে গেল। তো রাহুলের ম্যাজিকের কোনো অস্তিত্ব নেই। পিসি সরকারের ম্যাজিক আছে, আমাদের পিসিমণির ম্যাজিক আছে, কিন্তু রাহুল ম্যাজিকের কোনো অস্তিত্ব নেই। অতএব রাহুল ম্যাজিকের মধ্যে এই ফুটো ফুটো ইন্ডিয়া জোট, যেটা আমি ফুটো ফুটো ইন্ডিয়া বলি কারণ আই ফুলস্টপ ডেন ফুলস্টপ ইত্যাদি আছে, তো এই ফুটো ফুটো ইন্ডিয়া জোটের ভেতরে যা হচ্ছে তা তো আর আমি জানি না। অতএব তবে এদের কোনো নীতি নেই, কোনো মতাদর্শ নেই, কোনো লক্ষ্য নেই, কোনো প্রোগ্রাম নেই, সেই জন্য এরকম ধরনের জিনিস হতে বাধ্য। আপনার মুখে শোনা গেল পিসি ম্যাজিকের কথা। আপনার কি মনে হয় মল্লিকার্জুন খার্গের জায়গায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেওয়া হতো বা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য প্রস্তাবিত করা হতো, তাহলে কি কোথাও লড়াইটা একটু সমানে সমানে হতো? এসব আমি বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেনারসে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়েন, তাহলে তার ফল কি হবে
সেটা আপনারা সবাই বিবেচনা করতে পারেন, সাধারণ মানুষ বিবেচনা করতে পারেন। আমার বিবেচনায় ফলটা এই হবে, শূন্য হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন মল্লিকার্জুন খাড়গের নাম করেছেন হঠাৎ? একজন মানুষ যার 80 বছর বয়স হয়ে গেছে, তিনি একটা দল চালাচ্ছেন, কিন্তু নিজের মতে চালাচ্ছেন না, সোনিয়া গান্ধীর মতে চালাচ্ছেন। এই রকম অবস্থায় একজন লোককে যদি প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করা যায়, তাহলে তো আমার মনে হচ্ছে যে এর ভেতরে একটা কিছু গুহ্য উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য আমি কি জানি না, কারণ ইন্ডিয়া জোটটা এমন একটা, কি বলবো, অ্যামরফাস জোট, যে তার মধ্যে এরকম ধরনের পরস্পর ছুরি মারামারি হতেই পারে। আসলে তো প্রতিটি দল নিজের স্বার্থ সাধন করবার জন্য উন্মুখ হয়ে আছে, আর একমাত্র প্রোগ্রাম হচ্ছে বিজেপিকে উৎখাত করতে হবে। বিজেপিকে উৎখাত করে কি করবে? পরবর্তী পদক্ষেপ কি হবে? দেশের মানুষ কি চাইবে? দেশের মানুষের জন্য কি করা হবে? এগুলো তো কোনো কথা নেই। অতএব এই যে বলা হলো যে মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এর মধ্যে একটা কিছু গুহ্য আছে, কি আছে আমি জানি না। তবে মুখ্যমন্ত্রী কথাও বলেছেন যে মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পেছনে অন্যতম কারণ তিনি বঞ্চিতদের হয়ে আওয়াজ তুলবেন, অর্থাৎ সংখ্যালঘু। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির কাছে কি একটা থ্রেট হতে পারে না, যদি সংখ্যালঘু ভোটটা পুরোপুরি ওদিকে চলে যায়? মল্লিকার্জুন খাড়গে সমস্ত সংখ্যালঘু ভোট নিয়ে চলে যাবেন? এটা হাস্যকর একটা। মল্লিকার্জুন খাড়গে কি অর্থে সংখ্যালঘু? তিনি তো হিন্দু। সংখ্যালঘু বলতে আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘু বোঝায়, মুসলমান বা খ্রিস্টান বোঝায়। খ্রিস্টানদের সংখ্যা অনেক কম, অতএব মল্লিকার্জুন খাড়গে সমস্ত মুসলমান ভোট নিয়ে যাবেন, এটা একটা কষ্টকল্পনা। আমরা দেখলাম বর্তমানে রাজ্যের প্রসঙ্গে যদি আসি, বাইরন বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় ভূমিকা পালন করছে এবং বর্তমানে তাদের প্রত্যেকেরই দেখা গেল যে আপনার কণ্ঠে বারংবার কামিনী কাঞ্চন শব্দটি উল্লেখ করা গিয়েছে। আমরা দেখলাম কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যখন সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারও একজন বান্ধবীর খোঁজ মিলেছে। কিভাবে দেখেন, রাজনীতিটা কি কোথাও কালিমালিপ্ত হয়ে যাচ্ছে? এসব সম্বন্ধে, এগুলো খুব কুরুচিপূর্ণ ব্যাপারে, এসব সম্বন্ধে আমি খুব সবিস্তারে কিছু বলতে চাই না। এরকম চিরকালই হয়ে এসেছে। যখন মানুষের হাতে প্রচুর ক্ষমতা চলে আসে এবং আনডিজার্ভিং লোকের হাতে চলে আসে, যাদের এই ক্ষমতা আসা উচিত ছিল না যাদের কাছে, তখন তারা মনে করে আরে বাপ রে বাপ, এত ক্ষমতা আছে, এত টাকা আছে, এই নিয়ে কী করা যায়? টাকা তো হলো, কিন্তু কিভাবে আমি জীবনটাকে উপভোগ করতে পারি, তখন ওই কামিনী কাঞ্চনের ব্যাপারটা আসে। আপনাকে বারংবার দেখা গিয়েছে রাজ্য বিজেপির বিরুদ্ধে সরব হতে। আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রেও আপনি আওয়াজ তুলেছেন, আপনার কিছু খারাপ লাগলে সেক্ষেত্রেও আপনি আওয়াজ তুলেছেন। সামনের নির্বাচন, তার আগে রাজ্য বিজেপির মধ্যে যদি কোনো দ্বৈরথ থাকে, সেটা কি ভোটে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় আপনার? রাজ্য বিজেপির মধ্যে উপস্থিত আমার জানা মতে কোনো দ্বৈরথ নেই। রাজ্য বিজেপি এই নির্বাচনে পুরোপুরি এক হয়ে লড়ছে, সব নেতারা এক কথা বলছেন, এবং যে বিষটা ঢুকেছিল রাজ্য বিজেপির মধ্যে, যার ফলে 2021 সালে রাজ্য বিজেপির হার হয়েছিল, জেতার কথা ছিল হার হয়েছিল, সেটা চলে গেছে এখন। অতএব রাজ্য বিজেপির এরকম কোনো সমস্যা এখন নেই। মুকুল রায় প্রসঙ্গে কি বলবেন? এটা মৃত লোক, অর্ধমৃত লোক সম্বন্ধে আর কি বলবো? ভালো হয়ে উঠুন, এইটুকুই বলার। অনেক ধন্যবাদ তথাগত রায়কে। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা হান্ট। ক্যামেরায় সৃজিতার সঙ্গে আমি ওয়েন্দ্রিলা। বাংলা হান্ট, কলকাতা।